আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নেগের দৃষ্টি। ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। সাতকানিয়ায় রাস্তা ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে বাঁশখালীতে পানি কমতে শুরু করেছে, পাশাপাশি 7 উপজেলায় কাজ করছে সেনাবাহিনী। 7 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। 15 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়িতে ফিরেছেন অনেকেই। তবে বাঘাইছড়িতে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়ন। তলিয়ে আছে জেলার অসংখ্য ঘরবাড়ি, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে জোয়ারের পানিবন্দী নোয়াখালীর হাতিয়ার 80টি গ্রামের অন্তত 50,000 মানুষ। দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। রনি দত্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রনি, কি অবস্থায় এখনো বৃষ্টি হয়তো থেমে থেমে হচ্ছে, কোনো কিছু বলা হচ্ছে কিনা, ত্রাণ পৌঁছেছে কিনা, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, এই মুহূর্তে আমি আছি নলুয়া, সাতকানিয়ার যে নলুয়া, সেই নলুয়া গ্রামে। এখানে আমরা এসছি প্রায় 1 ঘন্টা। এখানে আমরা নৌকা চালিয়ে এখানে এসছি। তো এখানে আমরা দেখছি যখন আসছি পুরো বিস্তীর্ণ যে এলাকা পুরোটা আসলে পানির নিচে। আপনি এখানে দেখছেন, এখানে কিন্তু ফসলি জমি আছে, মানুষের ঘর বাড়ি আছে। এখানে যারা আছেন তারা কিন্তু এখান থেকে প্রায় সরে গেছেন, বিভিন্ন এলাকা থেকে সরে গেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি যে নলুয়ার যে গ্রামটি, এটাতে আসলে অনেক ভিতরে, এবং এখানকার অনেক মানুষ কিন্তু খুব দুর্ভোগে আছেন। এখানে একমাত্র যে যান চলাচল, যে বাহন, সেটি হচ্ছে যে নৌকা। এখানে তাদের যে সড়কটি, সে সড়কটি যে চলাচলের জায়গা, সেটি কিন্তু অনেক জায়গায় ভেঙে যাওয়ার কারণে সেখানে তারা আসলে কোনো জায়গায় চলাচল করতে পারছেন না। তারা আসলে এক ধরনের দুর্ভোগে আছেন, কষ্টে আছেন। আমি যদি এখানকার স্থানীয়রা যারা আছেন তাদের সাথে, কয়েকজনের সাথে হয়তো একটু যদি কথা বলি, তারা হয়তো সেই বিষয়গুলো, এখানকার যে অবস্থা, সেটা বলতে পারবেন। আপনার এই এলাকার মধ্যে আপনার ঘর কোথায় ছিল, আর আপনি এখন কি অবস্থায় আছেন একটু? পানি মেজে নদীর পাশে আসতে অনেক রোড নাই, কাট নাই, কিছু না, এখন পাশে খানা খাতে পারি না বাবা। আপনার ঘরটি তো ওইখানে ছিল না? ওইখানে ছিল। ওইখানে কি ঘরে কি পানি ঢুকে গেছে? এখন ঢুকে অনেক পানি বাবা, এখন বাড়ি দেন না। এখন কোথায় আশ্রয় নিয়েছেন? এখানে রাস্তার মেঝে আশ্রয় নিয়েছে। বৃষ্টি, আসলে এই যে এরকম যে পরিস্থিতি, এখানে প্রত্যেকে যারা আছে তারা অনেকে কিন্তু রাস্তায় চলে এসেছেন। রাস্তাটা হয়তো কিছুটা উঁচু আছে, সে কারণে কিন্তু এখানকার যারা আছেন তারা বলছেন তারা কোনো রকম ত্রাণ সামগ্রী, যে সহযোগিতা, সেরকম কোনো কিছুই পাননি। স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা বিত্তশালী আছেন, তারা কিছুটা সহযোগিতা করছেন, সেভাবেই তারা কিন্তু এখানে থাকছেন। আমরা পুরো এলাকাটাই দেখছি, এখানে অনেক জায়গায় ঘর একেবারে টিনের চালের পর্যন্ত পানিটা ডুবে গেছে। তো এই ছিল এখানকার অবস্থা। দৃষ্টি। জি, রনি দত্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমলেও প্লাবিত হয়েছে নিচু এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমতে শুরু করলেও সদর উপজেলার নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। মৌলভীবাজারের রাজানগরে মনু নদীর পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। 2-1 দিনের মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারবেন বাসিন্দারা। সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার 56 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই। চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমলেও দেশের 4টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একথা জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানানো হয়, আগামী 2 থেকে 3 দিনে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা না থাকলেও রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীতে ভারী বর্ষণ হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বেড়ে কোথাও কোথাও সাময়িক বন্যা দেখা দিতে পারে।
স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। জেলা উপজেলা পর্যায়ে বাড়ানো হবে হাসপাতালের শয্যা সংখ্যা। এছাড়া সারা দেশে 25,000 মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাগিদ দেন মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। ছিল হাজার হাজার ছাত্র। শনিবার সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানটি প্রথাগত অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিএনদের ভাবনার শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় বিভিন্ন পর্যায়ের তরুণ চিকিৎসকদের নানা প্রশ্ন এবং মতামতের জবাব দেন তিনি। আমরা যারা ডাক্তার না তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। পরে নির্ধারিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে সরকারি পর্যায়ে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। চিকিৎসকদের আহ্বান জানান মানুষের আস্থা এবং বিশ্বাস আসে সে অনুযায়ী কাজ করার। শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত তার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। এদিকে পেশার বাইরে গিয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন সরকার প্রধান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। জাপানের আছড়ে পড়তে শুরু করেছে শক্তিশালী টাইফুন বাভি। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জাপানের আবহাওয়া বিভাগ বলছে সাম্প্রতিক বছরের সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে এটি। ইশিগাকি দ্বীপে বাতাস বইছে ঘন্টায় 162 কিলোমিটার বেগে। ঝড়ের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রতিবেশী তাইওয়ানেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও পূর্বাঞ্চলের অনেক এলাকায় ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। আগামীকাল ভোরে টাইফুন বাভি চীনের পূর্বাঞ্চলের ওয়েনজৌ শহরে আঘাত হানতে পারে। দর্শক, এই ছিল বিকেল 4টার খবরে। ধন্যবাদ সবাইকে।